নীলা, তোমাকে আজ অপূর্ব লাগছে। কপালে কালো টিপ, ঠোঁটের গোলাপি লিপস্টিক, সত্যি অপূর্ব। কাব্য। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এখন সরুন নীলা। এই মেয়ে শোনো, আমি তোমাকে রাতের জন্য কিনে নিয়েছি, তাই আমার যা ইচ্ছা আমি করতে পারি এবং তোমাকে বলতে পারি, এবং আমি যা বলবো তোমাকে তা করতে হবে। কাব্য। কি? আপনিও আমার সাথে ওইসব করবেন? হ্যাঁ করব, সমস্যা আছে কোনো? আপনারা ছেলেরা সবাই একই, পতিতালয়ে সবাই আসেন আমাদের মতো পতিতাদের ভোগ করতে। শুধু শুধু 2 রাত অভিনয় কেন করেছিলেন নীলা? কথাটা বলার সাথে সাথেই নীলার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আরে আরে, এই মেয়ে কান্না করছো কেন? আমি তো এমনিতেই দুষ্টামি করছি, আর আমার যদি তোমার সাথে ওইসব করার ইচ্ছে থাকতো তাহলে আমি প্রথম দিনেই করতাম। আর আমার জীবনের গল্প তোমাকে বলতাম না রাত জেগে। তোমার জীবনের গল্প আমি শুনতাম না। তোমাকে এখান থেকে বের করার কথাও বলতাম না। তোমাকে নিয়ে তো শুধু সারা রাত ফুর্তি করতে পারতাম। কাব্য। নীলা। আচ্ছা শোনো, তোমাকে আমি যে তোমাকে এখান থেকে বের করব বলেছিলাম, সেটা আমি সারাদিন ভাবলাম, কিন্তু কোনো উপায় বের করতে পারলাম না। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? আগে বলুন, আপনি যে প্রতি রাতে এইখানে আসবেন, এইখানে তো টাকা লাগে। আপনি বলেছিলেন আপনি টিউশন করে যে টাকা পান ওইটা আপনার খাইতে পড়তে চলে যায়, কিন্তু এইখানে আসা টাকা কই পান? ওটা তোমাকে জানতে হবে না। আগে তুমি বলো, কি উপায় আছে তোমার কাছে? তোমাকে এইখান থেকে বের করার উপায় বলো। মর্জিনা আপা বলছে আপনাকে খুব ভালো করে খুশি করতে। আপনি যদি আমাকে কিনে নিয়ে যান বেশি টাকা দিয়ে, তাহলে উনি নাকি আমার জায়গায় নতুন মেয়ে আনবে। কিন্তু আপনি এত টাকা পাবেন কই? এই ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা থাক, লাগবে না। আমাকে এইখান থেকে আপনাকে বের করতে হবে না। আমি এইখানেই থাকি। আর আপনার আমার সাথে কথা বলতে ইচ্ছে করলে আপনি মাঝে মধ্যে এখানে আসেন। নীলা। এই মেয়ে চুপ, একদম চুপ। আমি যখন তোমাকে এইখান থেকে বের করে নিয়ে যাব বলছি, তার মানে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু টাকা সে আমি ম্যানেজ করে নিব, তুমি চিন্তা করো না। আমি কাল রাতে এসে তোমাকে নিয়ে যাব। না না, এত তাড়াতাড়ি নিয়ে গেলে মর্জিনা আপা সন্দেহ করবে। আরও কিছুদিন যাক, তারপর না হয় নিয়ে যাইন। আচ্ছা, কিন্তু আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসবো, যতদিন না তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবো ততদিন। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্যের সাথে কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেল বুঝতে পারিনি। তারপর কাব্য চলে গেল। এই কয়েকটা দিন একটু শান্তিতে আছি, কিন্তু কাব্য ছেলেটা কেমন যেন রহস্যময়। কিছু বুঝতে পারছি না ছেলেটা আসলে কী চায়। আমাকে এখান থেকে বের করে তার লাভ কী, ওটাই বুঝলাম না। আমি গোসল করে বের হলাম সকালবেলা। আয়নার দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে ছিলাম, দেখলাম আগের দিনের মতো কে যেন আমাকে আবারও দেখে আছে। আমি চুপ করে দরজার কাছে গেলাম, কিন্তু গিয়ে দেখে আজকেও কেউ নেই। আচ্ছা, কে হতে পারে যে আমাকে প্রতিদিন দেখে থাকে দরজার আড়ালে? আমি কি আবারও কোনো ফাঁদে পড়তে যাচ্ছি? আর আমার জীবনে দুঃখ যেন একটা নিত্যসঙ্গী। একটা দুঃখ কাটতে না কাটতে আর একটা শুরু। এতদিন ছিল এখানকার থাকার চিন্তা, আর এখন তো চিন্তা হচ্ছে কে হতে পারে যে আমাকে প্রতিদিন আড়াল থেকে দেখছে। তাহলে কেউ কি আমার দিকে নজর রাখছে আমি কি করছি? খোদা জানে কি হয় আমার ভাগ্যে। তারপর থেকে প্রতি রাতে কাব্য আমার সাথে দেখা করতে আসতো, আর সারা রাত আমরা গল্প করতাম। ওইদিকে আমার দিকেও কে যেন প্রতিনিয়ত নজর রাখছে। অনেক দিন হয়ে গেলেও ঘটনাটা ঘটছে আমার সাথে, তাই আজকে কাব্যকে কথাটা জানাবো ভাবলাম। রাত হলো, কাব্য এলো, তারপর আমিও বলতে শুরু করলাম। জানেন কি? বলো। আমাকে প্রতিদিন কে যেন নজর রাখছে। কেমন নজর? আমি প্রতিদিন সকালে যখন গোসল করে বের হই তখন কে যেন আমার দিকে নজর রাখে, আমাকে আড়াল থেকে দেখে। তুমি গিয়ে দেখোনি কে সে? দেখার চেষ্টা করছি কিন্তু পারিনি। তুমি কি প্রতিদিন একই সময় গোসল করো? হ্যাঁ, প্রায় একই সময়। তাহলে কালকে ওই সময় গোসল করবে না, আরও পরে করবে। আরও পরে করে কি হবে? তুমি তোমার রুমের আড়ালে লুকিয়ে থাকবে দরজার পাশে। তারপর সে যখন আসবে তুমি তাড়াতাড়ি দরজার আড়াল থেকে বের হয়ে তাকে ধরে ফেলবে। ঠিক আছে, কিন্তু বুদ্ধিটা কি কাজে দিবে? হ্যাঁ, দিতেও পারে, তুমি চেষ্টা করে দেখতে পারো। তারপর সকাল হলো, কাব্য চলে গেল। এখন আমার গোসল করার সময় হওয়া। আমি কাব্যের কথার মতো রুমের মধ্যে দরজার আড়ালে লুকিয়ে থাকলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর মনে হলো কে যেন আসলো। আমি আড়াল থেকে বের হচ্ছিলাম আস্তে আস্তে। তারপর আমি দরজার বাইরে তাকাতেই দেখতে পেলাম একটা ছেলে চলে যাচ্ছে। আমি তার কলার ধরে আমার দিকে ফিরালাম। কিন্তু এ কি সাকিব, তুই? এই চুপ চুপ, করবো না চুপ। তুই আমাকে আড়াল থেকে প্রতিদিন দেখিস? হ্যাঁ, কিন্তু কেন? আগে রুমে আয়, তারপর বলছি। এইখানে কেউ দেখলে বিপদ হয়ে যাবে। সাকিব আমাদের পতিতালয়ের একটা ছেলে, এইখানে মেয়েদেরকে পাহারা দেয়। সে প্রায় আমার থেকে 3-4 বছর বড়। এখানে আসার পর থেকে আমাকে একটু বুঝতো। আমাকে এখান থেকে বের করার জন্য সে আমাকে অনেকভাবে সাহায্য করছে, কিন্তু প্রতিবারে ব্যর্থ। কিন্তু ও আমাকে আড়াল থেকে দেখবে। তারপর সাকিব আমাকে টেনে রুমের মধ্যে নিয়ে আসলো, এনে দরজা বন্ধ করে দিল। কিরে, তুই দরজা বন্ধ করছিস কেন? নীলা শোন, তোকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল।
তোকে যখন আমি প্রথমবার এইখানে দেখেছি তখন তোর প্রতি কেমন একটা ভালো লাগা জন্মেছে। তোকে আমি গত 2 বছর ধরে চিনি। তোকে ভালো লাগতো বলে আমি তোকে সাহায্য করতে চেয়েছিলাম, তোকে এখান থেকে বের করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবারে ব্যর্থ হয়েছি। জানিস, আমি না তোকে ভালোবাসি। এতদিন তুই এইখানে ছিলি, তোর সাথে আমার দেখা হতো, কিন্তু ইদানিং একটা ছেলে আসছে তার সাথে রাত কাটাতে। এজন্য মর্জিনা আপা বলছে ছেলেটা যদি তোকে কিনে নেয়, যেতে চায়, তোকে তার কাছে বিক্রি করে দিবে। কিন্তু তোকে যে আমি অনেক ভালোবাসি, তোকে প্রতিদিন একবার না দেখলে আমার দিন যায় না। প্রতিদিন তোকে আড়াল থেকে দেখতাম, তুই যখন গোসল করে বের হয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের চুল মুছিস তখন তোকে অপূর্ব লাগে। আমি ভেবেছিলাম একদিন তোকে দেখতে এসে সুযোগ করে তোর রুমে ঢুকে তোকে সব বলবো, কিন্তু সে সাহস হয়নি। তুই ওই ছেলের সাথে যাস না, আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাব। তোকে আমি বিয়ে করব যদি তুই রাজি থাকিস নীলা। সাকিব। আমি শুধু সাকিবের কথাগুলো ছিলাম, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে দরজার বাইরে থেকে মর্জিনা আপার ডাক। নীলা, রুমের মধ্যে কি করস? দরজা বন্ধ করে। দরজা খোল, একটা খুশির খবর আছে। মর্জিনা আপার ডাক শুনে আমি আর সাকিব ভয় পেয়ে গেলাম। মর্জিনা আপা আমাকে আর সাকিবকে একসাথে দেখে ফেললে বিপদ হয়ে যাবে। সাকিব, তুই খাটের নিচে লুকিয়ে যা, মর্জিনা আপা দেখলে বিপদ হয়ে যাবে। তারপর সাকিব খাটের নিচে লুকিয়ে গেল। মর্জিনা আপা ডাকছে বাইরে থেকে, এজন্য আমি দরজা খুলে দিলাম। কিরে নীলা, দরজা খুলতে এত দেরি হলো কেন? তাড়াতাড়ি খোল। কী করছিলি রে তুই ভিতরে? আপা, আমি বাথরুমে গোসল করি, কিছুক্ষণ পর খুলমু দরজা। আচ্ছা, আমি আমার রুমে যাইতেছি, তুই বের হয়ে আমার রুমে আসিস। ঠিক আছে আপা। তারপর মর্জিনা আপা চলে গেল। এই সাকিব, বার হ, মর্জিনা আপা চলে গেছে, তুই রুম থেকে বের হ তাড়াতাড়ি। তারপর সাকিব খাটের নিচে থেকে বের হলো। যা, বাইর হ এখন। আমি গোসল করে মর্জিনা আপার কাছে যাবো, নইলে বিপদ হইয়া যাব। কিন্তু আমাকে তো তুই কিছুই বললি না। তোর হেয়ালি করা কথাগুলো বাদ দিয়ে বের হয় এখান থেকে। তারপর আমি দরজা খুলে সাকিবের হাত ধরে সাকিবকে রুম থেকে বের করে দিলাম। আমি গোসল করতে ঢুকলাম। আচ্ছা, কী এমন খুশির সংবাদ আছে যা মর্জিনা আপু বলল? অন্য কেউ আমাকে কিনে নিয়ে যাবে না তো? মর্জিনা আপা তো উঠে পড়ে লেগেছে আমাকে এখান থেকে বের করার জন্য। তারপর আমি গোসল করে বের হয়ে মর্জিনা আপার কাছে গেলাম। মর্জিনা আপা রুমে বসেছিল, কার সাথে যেন কথা বলছে। আমি আড়াল থেকে শুনছিলাম। মর্জিনা আপা বলছে, তাহলে আপনারা মেয়েকে নিতে কখন আসবেন? শুনতে পাচ্ছি অপরপক্ষের কথোপকথন। আজকে আসলে ভালো হয়, মেয়ে তো রেডি, সেই জবরদস্ত মাল। আপনাদেরকে একদম খুশি করে দিবে। আমার পতিতালয়ে বেশিরভাগ কাস্টমার তার কাছে যায়। আর হ্যাঁ, টাকা দিবেন আর কি, 3 লাখ। না, 3 লাখ থেকে 1 টাকাও কম হবে না। আচ্ছা, তাহলে আপনারা কাল আসেন, মেয়ে আজকে রেডি থাকবে। আমি বাইরে থেকে দাঁড়িয়ে মর্জিনা আপার কথাগুলো শুনছিলাম। কথা শুনে বুঝতে পারলাম মর্জিনা আপা কাউকে বিক্রি করার কথা বলছে, কিন্তু আমাকে বিক্রি করার কথা বলছে না তো মর্জিনা আপা। কিন্তু আমাকে তো কাব্য কেনার কথা। হঠাৎ আমার মনে ভয়ে কাজ করতেছিল। আমি কি করতে পারি ভেবেই এইবার হয়তো আমার জীবন থেকে দুঃখটা মুছে যাবে, কিন্তু না, দুঃখ যেন আবারও নতুন করে শুরু করছে। আমার ইচ্ছে করছিল এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু সে পথ আমার কাছে নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। জানি না এখন মর্জিনা আপার রুমে ঢুকলে মর্জিনা আপা কী বলবে। আমি ভয়ে ভয়ে মর্জিনা আপার রুমে ঢুকলাম আর বললাম, আপা আসবো? হ্যাঁ, আয় আয়। আপা, কি কথা বলবেন বলছেন? আরে নীলা, জানোস তোর জন্য একটা নতুন কাস্টমার পাইছি যে তোরে এখান থেকে নিয়ে যাবে। বিনিময়ে আমাকে 3 লাখ টাকা দিতে রাজি, আর কালকে তোরে এখান থেকে নিয়ে যাবে। আর হ্যাঁ, তোরে ওইখানে কাজের লোক হয়ে থাকতে হবে। তোকে যে কিনে নিয়ে যাবে তার ঘরের কাজ করতে হবে। ওই লোকের 2টা মেয়ে আছে, বউ আছে। লোকটা যখন ইচ্ছা তোর সাথে ফুর্তি করবে। আর শোন, সাবধানে থাকবি, লোকটার বউ যেন কিছু বুঝতে না পারে। মর্জিনা আপা। আমি এতক্ষণ যা ভেবেছিলাম তাই হলো। মর্জিনা আপা আমাকে অন্য জায়গায় বিক্রি করার ব্যবস্থা করছে। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওই লোকটার সাথে না যাওয়ার জন্য। এখন সাকিবের সাহায্য নিতে হবে, আর রাতে কাব্য আসলে ওরে বলে দেখব। কিরে নীলা, চুপ করে আসোস কেন? মর্জিনা আপা। না আপা, তেমন কিছু না। এইখানে গত 2 বছর ধরে আপনাদের সাথে হাসে, হঠাৎ এখান থেকে চলে যাব, একটু তো মন খারাপ হবে। আপা, আমাকে বিক্রি না করলে হয় না? তোরে বিক্রি না করলে আমি টাকা পাবো কই? নতুন মেয়ে আনার জন্য টাকা লাগবে। ওই রহিম নাকি নতুন একটা মেয়ে পাইছে, মেয়েটার লগে রহিম 3বার ওইগুলো করছে। মেয়েটা নাকি তোর থেকেও বেশি জবরদস্ত, তোরে বিক্রি করা লাগবো। আর জানি তোর খারাপ লাগবে এখান থেকে সরে গেলে, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাব, চিন্তা করিস না তুই। এখন যা এখান থেকে, আমি একটু বিশ্রাম নেই। মর্জিনা আপা। তারপর মর্জিনা আপার রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে সাকিবকে খুঁজছিলাম। এই ময়না, সাকিব কই রে? ময়না আমাদের পতিতালয়ের আরেকজন পতিতা আমার মতো। সাকিব তো বাইরে গেছে একটু, কি একটা কামে। সাকিবকে দিয়া কি কাম তোর? কিছু না, ও আসলে কোষ আমি ওরা ডাকছি। আচ্ছা আইনিলা, শোন, তোরে নাকি বিক্রি করে দেবো। কিন্তু কে কইছে তোরে? এই তো এখানে কয়েকজন বলাবলি করছিল, শুনছিলাম লোকটা নাকি অনেক বড় লোক। তোরে লোকটা দাসী হিসাবে রাখবে, বউ আছে নাকি লোকটা। আমারও যদি তোর মতো এমন কারো কাছে বিক্রি করে দিতে ভালো হতো, অন্তত প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্যাটার লগে তো শুইতে হতো না। আমার জায়গায় তুই যাবি? দূর, এটা কখনো সম্ভব নাকি?
সম্ভব আমি মর্জিনা আপার লগে কথা কমু? না থাক রে বাবা, মর্জিনা আপার আবার আমারে কথা শুনাইব। আচ্ছা আমি যাই এখন, সাকিব আসলে ওরে একটু আমার কাছে পাঠাইস। ঠিক আছে। তারপর আমি রুমে চলে গেলাম। এখন শুধু রাত হবার বাকি। কাব্য বললে সে কিছু একটা ব্যবস্থা করে দিবে। আসলে এই নিষ্ঠুর পৃথিবীতে যে যা চায় তাই কখনো পায় না। এই যেমন ময়না চায় আমার জায়গায় ওইখানে যাইতে, কিন্তু আমি চাই এইখানে থাকতে, কারণ কাব্য কখন আমাকে কিনে নিয়ে যাবে সে অপেক্ষা। কারো ইচ্ছে তো আর পূরণ হয় না। দুপুরে খাবার খেয়ে আমি রুমে দরজা বন্ধ করে একটু শুয়ে আছি। ওই সময় আমাকে দরজায় কে যেন টোকা দিচ্ছে। কে বাইরে, কে টোকা দিচ্ছে? বাইরে থেকে কোনো আওয়াজ নেই। আমি উঠে দরজা খুলে দেখলাম সাকিব। নীলা তুই আমাকে ডাকছিস? হ্যাঁ ভেতরে আয়, বাইরে কেউ দেখলে বিপদ হয়ে যাবে। তারপর সাকিব রুমের ভিতরে ঢুকে আমি দরজা আটকে দিলাম। সাকিব শোন, আমাকে নাকি কালকে বিক্রি করে দিবে। তুই কিছু একটা ব্যবস্থা কর, আমি এখান থেকে যাব না। কেন? তুই এখান থেকে যাবি না কেন? কেন তোকে বলা যাবে না? তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমাকে যেন এখান থেকে যেতে না হয়। কি করব বল তুই? আচ্ছা শোন, কালকে আমার জায়গায় ময়নাকে পাঠাতে পারবি ওদের সাথে? ময়না কি যাবে? হ্যাঁ ও যাবে। ও আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি কি করতে পারি দেখি। আর শোন, তুই কিন্তু আমার কথার উত্তরটা এখনও দিস নাই। সাকিব আমার রাগ তুলিস না, এসব ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তুই যা এখান থেকে। আচ্ছা যাচ্ছে, কিন্তু নীলা প্লিজ তবু একটুবার ভেবে দেখিস আমার ব্যাপারটা। তোরা যাইতে বলছি যা, কেউ দেখলে সমস্যা হইব। আর সাকিব চলে গেলে আমি রুমের দরজা বন্ধ করে ভাবছিলাম কি করতে পারি। কালকে আমার ওইখানে যাওয়ার যে কোনোভাবে আটকাতে হবে। এতদিন ছিলাম মর্জিনা আপার দাসী, এখন আবার আরও নতুন কারো দাসী হতে পারবো না। আর এখান থেকে পালানো আমার পক্ষে সম্ভব না। এইবার পালানোর সময় ধরা পড়লে মর্জিনা আপা আর তার ছেলেরা আমাকে মেরেই ফেলবে। আগেরবার যখন পালিয়ে যেতে চেয়েছিলাম তখন আমার অবস্থা মর্জিনা আপা যা করেছে তা ভাবতে ভয় লাগে। একটা মেয়ে হয়ে কেমনে একটা মেয়েকে এমন নরক যন্ত্রণা দিতে পারে? আমি কি পারবো ওদের শাস্তি দিতে? ভাবতে ভাবতে হারিয়ে গেলাম 7-8 মাস আগে। প্রায় 7-8 মাস আগে আমি দোকানে যাওয়ার নাম করে এখান থেকে বের হয়েছিলাম। তখন পতিতালয়ে কয়েকটা ছেলে নতুন একটা মেয়েকে তুলে আনতে গিয়েছিল, তাই মর্জিনা আপা আমাকে বাধ্য হয়ে দোকানে যাওয়ার অনুমতি দিয়েছিল। আমি দোকানে না গিয়ে ভাবলাম দোকানের টাকাগুলো দিয়ে বাসে করে বাড়ি যাব। তাই আমি রাস্তার মোড়ে যেই বাসে উঠতে যাচ্ছি ওই সময় পেছন থেকে সুমন আমাকে টেনে ধরে। সুমন আমাদের পতিতালয়ের একটা ছেলে। আমি সুমনকে দেখে অবাক হয়ে যাই, কারণ সে গিয়েছিল নতুন মেয়ে আনতে। পরে জানতে পারি তারা নতুন মেয়ে আনার সময় গাড়ি থেকে আমাকে দেখে ফেলে। তারপর সে আমাকে ধরে মর্জিনা আপার কাছে নিয়ে যায়। আর মর্জিনা আপা ওই দিন আমাকে লোহার শিক গরম করে আমার গায়ে ছ্যাঁকা দেয়। কী যে যন্ত্রণা, এখনও তার দাগ আছে। শুধু তাই নয়, আমাকে 3 দিন খেতে পর্যন্ত দেয়নি। যেই দিন রাতে পালাতে চেয়েছিলাম সেই দিন রাতের পর আমার পরপর 2টো লোকের সাথে রাত কাটাতে হয়েছিল। ওইসব কথা মনে পড়লে গাটা শিউরে ওঠে। তারপর ওই দিনের পর থেকে আর পালানোর চেষ্টা করিনি। কিন্তু কাব্য এখানে আসার পর কেমন জানি একটা মনে বিশ্বাস ছিল যে আমি এখান থেকে বের হতে পারবো। কিন্তু সেও আর সম্ভব নয়। কাল হয়তো আমাকে চলে যেতে হবে। এসব ভাবতে ভাবতে আমি আনমনা হয়ে গেলাম। এদিকে দেখতে দেখতে প্রায় রাত 10টা। আমরা রাতের খাবার খেয়ে বসেছিলাম। এখন কাব্য আসার অপেক্ষা। অনেকক্ষণ অপেক্ষা করলাম। 10টা পার হয়ে 11টা হলো, ভাবলাম 12টার দিকে আসবে। প্রায় 12টা হতে চলল। এমন সময় মর্জিনা আপার ডাক, নীলা এদিকে আয়। আমি ভাবলাম কাব্য আসছে তাই আমাকে ডাকছে। আমি তাড়াহুড়ো করে গেলাম ওইখানে। জি আপা। তোর নতুন কাস্টমার আজকে এইখানে, তোর সাথে শেষ রাত। তোর পুরনো কাস্টমারের জন্য অনেক অপেক্ষা করছিস, সে আসেনি। আজকের পর থেকে তোর প্রতিদিন আর নতুন নতুন মানুষের সাথে শোয়া লাগবে না। যা ওনারে নুমে যে না। মর্জিনা আপা বলল, কি নতুন কাস্টমার? কাব্য যে ওই দিন আমাকে বলেছিল যে প্রতিদিন আসবে, তাহলে সে কই? আজ সে আসলো না কেন? তার কি কিছু হয়েছে নাকি? সে আমাকে এখান থেকে বের করার স্বপ্ন দেখে নিজেই পালিয়ে গেছে। আজ আর এক নতুন কাস্টমার। অনেক দিন এসব করিনি। ওসব করতে করতে এখন বিরক্ত লাগে। এতদিনে কাব্য ছিল তাই শরীরে একটু শান্তি ছিল, কিন্তু আজ আর একটা কাস্টমার। কিনে নিলা, কি এত ভাবছিস? হঠাৎ মর্জিনা আপার ডাক। জি আপা কিছু না, যা কাস্টমারের রুমে নিয়ে যা। আমি বুঝতেছি তোর পুরানা কাস্টমারের কথা ভাবতেছে না আপা। আচ্ছা যা ওনারে রুমে নিয়ে যা। তারপর আমি কাস্টমারকে নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে খাটে শুয়ে পড়লাম। আমার কিছুই ভালো লাগছে না। আজকে রাতে আবারও ভোগ করবে আমাকে এই মেয়ে। তাড়াতাড়ি কাপড় খোল, আমার আর তর্স হইতেছে না। কাস্টমার আমাকে মাফ করে দেন, আমি এসব করতে পারব না। চুপ থাক একদম। তোকে আমি কিনে নিছি আজকে রাতের জন্য। আজকে রাতের জন্য তুই আমার। তোকে আজ আমি ভালো করে ভোগ করব, কাস্টমার বলে উঠল। তারপর আমি খাটের উপর বসে রইলাম। লোকটা নিজের জামা কাপড় খুলতে লাগলো। এই মেয়ে কাপড় খুলছিস না কেন? আমি চুপ করে থাকলাম, কোনো জবাব দিলাম না। আচ্ছা আমি আমার কাপড়গুলো খুলিনি, তারপর তোরগুলা খুলতেছি। কাস্টমার
তারপর লোকটা জোর করে আমার জামাকাপড় খুলে আমাকে ভোগ করতে লাগলো। কী যে যন্ত্রণা হচ্ছিল আমার, অনেক দিন পর করছি তাই যন্ত্রণা যেন আরও বেশি হচ্ছে। আমার ইচ্ছে করছে লোকটার যৌনাঙ্গ কেটে কুত্তাকে খাওয়াতে। লোকটা যত বলেছিল আস্তে আস্তে করতে, লোকটা যেন আরও বেশি বেশি করে ফেলছে। আমাকে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল লোকটা। তারপর সারা রাত সে আমাকে ভোগ করছিল। সকাল হয়ে গেল, আমার মনের ভয়টা আরও বাড়তে লাগলো। কিছুক্ষণ পরে আমাকে নিয়ে যেতে আসবে। সাকিবের কোনো পাত্তা নেই। সে বলেছিল সে কিছু একটা করবে। এদিকে কাল রাতে কাব্য আসেনি। সবাই কি তাহলে এখান থেকে আমার কথা ভুলে গেল? তারপর আমি গোসল করে কান্না করতেছিলাম রুমের দরজা বন্ধ করে। এমন সময় কে যেন আমার ঘরের দরজায় টোকা দিচ্ছে। আমি দরজা খুলে দেখি ময়না দাঁড়িয়ে আছে। এই নিলা, মর্জিনা আপা বলছে রেডি হয়ে থাকতে, তোকে নিয়ে যাওয়ার জন্য আসছে। ময়না: কিন্তু তুই কান্না করছিস কেন? না তো। আমাকে শিখাচ্ছস তুই? আমি জানি তুই কান্না করতেছিলি। তোর চোখ মুখ দেখে বোঝা যায়। কান্না করিস না বোন, আমাদের পতিতাদের জীবন এমনই, কোনো দিন শান্তি আসবে না। যা বোন, রেডি হয়ে নে। ময়না: আমি রেডি হয়ে কাপড় গুছালাম আর সামান্য সেজে বসে রইলাম। তাহলে আজকে আমাকে যেতেই হবে, কোনো উপায় নেই। যাক, ভাগ্যে যা থাকে তাই হবে। নীলা, এই নীলা, তুই কই? এখানে আয়। মর্জিনা আপা ডাকছে। আমি গিয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, হয়তো সেই আমাকে নিয়ে যাবে। মর্জিনা আপা আর তার ছেলেরা সবাই দাঁড়িয়েছে। সাকিবও ছিল। সাকিবকে দেখে রাগ হচ্ছিল খুব। সে আমাকে কথা দিয়েও কথা রাখলো না। আজকে আমাকে নিয়ে যাবে। সাকিবের মুখে কোনো দুঃখ ছিল না। সে হয়তো আগে বেগের বসে বলেছিল আমাকে ভালোবাসে। থাক, আমার ভাগ্য যাই আছে তাই হবে। আরমান ভাই, ও নীলা আপনার দাসী। মর্জিনা আপা কাস্টমারকে বলল আমাকে উদ্দেশ্য করে। আমি ওরে নিয়ে যাব না। কাস্টমার: কেন ভাই? আপনি তো ওরে নিয়ে যেতেই এসেছেন। না, আমি এই মেয়েকে নিয়ে যাব না। কেন নিয়ে যাবেন না এটা তো বলেন। ওটা বলতে পারবো না। আপনাদের এখানে ময়নাকে? এই ময়না, এদিকে আয়। হঠাৎ ময়নাকে ডাক দিল মর্জিনা আপা। ময়না আসলো অন্য রুম থেকে। এই ময়না, আমি ওরে নিয়ে যাব। হঠাৎ কাস্টমার বলল। কিন্তু নীলা? নীলাকে নিয়ে যাব না? আচ্ছা, তাহলে আপনার যাকে পছন্দ হয় তাকে নিয়ে যান। আপনার কথা মতোই হবে, কিন্তু টাকা 1 পয়সাও কম হবে না। মর্জিনা আপা: দরকার হলে টাকা বেশি দিব, কিন্তু আমি নীলাকে নিয়ে যাব না, ময়নাকে নিয়ে যাব। কাস্টমার: এদিকে আমি লোকটার কথা শুনে রীতিমতো অবাক, আরও খুশি হয়েছিলাম। কিন্তু লোকটা ময়নাকে চিনে কেমন করে? আর সে আমাকে নিয়ে যেতে অস্বীকার করছে কেন? এটা তাহলে সাকিবের কাজ না তো? এরপর আমি সাকিবের দিকে দেখলাম। সাকিব আমার দিকে তাকিয়েছে। সে আমার দিকে দেখে মিটমিট করে হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা সাকিবের কাজ। আমার মাথায় থেকে যেন অনেক বড় একটা বোঝা নেমে গেল। এখন শুধু এখান থেকে বের হওয়ার পালা, কিন্তু উপায় আমাকে বের করতে হবে। তারপর ওরা ময়নাকে নিয়ে চলে গেল। মর্জিনা আপা অনেক খুশি, কারণ সে 3 লাখ টাকার জায়গায় 3,50,000 টাকা পেয়েছে ময়না বাবদ। সাকিবের থেকে জানতে হবে সে কি করে এমন করছে যার জন্য তারা আমাকে নিয়ে যায়নি। এই যে তোরা সবাই রুমে গিয়ে বিশ্রাম কর, আজকে আমরা বিরিয়ানি পার্টি করবো। এই সুমন, সাকিব, দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আয়। মর্জিনা আপা: আপা আমি যাবো না, আমার শরীর ভালো লাগতেছে না। সাকিব: আচ্ছা যা সুমন, তুই নিয়ে আয়। তারপর সবাই চলে আসলাম যার রুমে। আমি রুমে গিয়ে বসে রইলাম। খুব খুশি লাগছে। আজকে দেখি কাব্য আসে নাকি। কাব্য আসলে ওকে বলবো আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে। কিছুক্ষণ পর রুমের মধ্যে কেউ ঢুকছে। দেখি সাকিব। সে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওই, আজকে কি কামটা তুই করছিলি? আমি সাকিবকে জিজ্ঞাসা করলাম। আর কে করতে পারে বল? আচ্ছা, কিভাবে করলি একটু বল। আমি কাল মর্জিনা আপার রুমে ঢুকে মর্জিনা আপার মোবাইল থেকে ওই লোকটার নাম্বার নেই। তারপর আমি আজকে সকালে লোকটাকে কল করি। কল করে কি এমন বলছিস যে তারা আমাকে নিয়ে যেতে অস্বীকার করলো? খুব বেশি কিছু না, শুধু ওনাকে আমি কল দিয়ে বলি তোর মধ্যে ভেজাল আছে। ভেজাল মানে আবার কি? ভেজাল মানে আমার মধ্যে। আমি ওদেরকে বলি তুই মানুষকে রাতের আনন্দ দিতে পারিস নাই, তাই তোকে মর্জিনা আপা বিক্রি করে দিতে চাইতেছে। আর বলছি তুই অনেক চালাক। এখান থেকে কয়েকবার পালানোর চেষ্টা করছিস। তুই ওইখান থেকে গেলে পালাই যাবি। আর তোর অনেকগুলো প্রেমিক আছে, ওদের সাথে তুই যে কোনো সময় পালাই যাবি। আর অনেক অবাধ্য মেয়ে। সাকিব আমাকে কথাগুলো বলল। ওরা জানতেই চাই নাই তুই কে। হ্যাঁ, ওটা আবার জানতে চাইবে না। কি বলছিস তুই? আমি বলছি আমি তার এক শুভাকাঙ্ক্ষী। তোর সাথে আমি কয়েকবার রাত কাটাইছি, তুই একদম মজা দিতে পারিসনি। ময়নার কথা উনি কেমনে জানছে? উনি আমাকে বলল উনি নাকি মর্জিনার অ্যাডভান্স দিয়েছে। এখন উনি যদি মানা করে দেয় তাহলে মর্জিনা টাকা ফেরত দেবে না। তারপর আর কি? তুই গতকাল আমাকে বলেছিলি, মনে আছে? ময়না চায় এখান থেকে চলে যেতে। আমি ওদেরকে বলি এখানে ময়না নামে একটা জবরদস্ত মেয়ে আছে, মেয়েটার সাথে আমি প্রায় রাত কাটাই। মেয়েটা অনেক ভালো সার্ভিস দেয়। তারপর ওরা ময়নাকে নিয়ে যেতে রাজি। বাহ, তুই কি সত্যি ময়নার লগে রাত কাটাইছস? দূর বোকা মেয়ে, আমি তো শুধু ওদেরকে রাজি করানোর জন্য বলছি। ও,
আমি মনের সাথে রাত কাটালে কেন তো সমস্যা আছে নাকি? দূর, কিসের সমস্যা থাকবে? বুঝি বুঝি তুই আমার প্রেমে হাবুডুবু খাইতেছিস। আন্দাজে কোনো কথা বলবি না সাকিব। আচ্ছা শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? আচ্ছা, প্রতি রাতে আমার সাথে যেই ছেলেটা রাত কাটাতে আসে, সেই ছেলেটা কাল রাতে আসেনি? আসে নাই, ভালো হয়েছে। না হলে ও তোকে নিয়ে যাবে, তোকে আমার থেকে আলাদা করে ফেলবে। আরে কথা ওইটা না, ছেলেটা আমাকে বের করে আমার বাড়িতে দিয়ে আসতে বলছে। কি সত্যি? আচ্ছা, ওই ছেলে তোকে এখান থেকে বের করার পর তুই আমাকে বিয়ে করবি? আমি তোকে অনেক ভালোবাসি। সত্যি ভালোবাসিস নাকি হেয়ালি করস? সত্যি রে, আমি তোকে অনেক ভালোবাসি। তারপর আমি সাকিবকে জড়িয়ে ধরি। সাকিব হয়তো এই পৃথিবীর একমাত্র ছেলে যে আমাকে এত বুঝে। সাকিবকে বিশ্বাস করতে আমার কোনো বাধা নেই। আমি যেন এখন সাকিবকে বিশ্বাস করতে পারি। সাকিব কোনোদিন আমার কোনো ক্ষতি করেনি, বরং আমার উপকার করতে চেয়েছে প্রত্যেকবার। এই প্রথম সাকিব আমাকে উপকার করতে গিয়ে সফল হয়েছে। সাকিবের সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। সাকিবের সাথে কথা বলতেই ভালোই লাগছিল। হঠাৎ এমন সময় আমার দরজায় কে যেন টোকা পড়ল। এই নীলা আর সাকিব, দরজা খোল। অনেক সাহস হয়েছে তোদের চালাকি। তলে তলে প্রেম করস? আজকে তোরা বের হ, দেখবি কি করি আমি তোদের। তাড়াতাড়ি দরজা খোল। আজকে তোদের একদিন কি আমার একদিন। তোদের সব কথা আমি শুনছি। কি? আমি আর সাকিব ধরা পড়ে গেলাম। মর্জিনা আপা আজকে হয়তো আমাদের দুজনকে মেরে ফেলবে। হ্যাঁ, আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমাদের ভালোবাসা কি তাহলে পূর্ণতা পাওয়ার আগে শেষ হয়ে যাবে? আমি আর সাকিব একে অপরের হাত ধরে রেখেছি। জানি না এখন দরজা খুলে কি হবে। আমরা দুজনে একসাথে গিয়ে দরজা খুললাম। দরজার বাইরে মর্জিনা আপা আর তার ছেলেরা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি তাহলে এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম। তোরা সবাই বেইমান। আমি জানতাম নীলা একদিন এমন কিছু করবে। তার উপর আমার বিশ্বাস নেই, তাই তাকে আজকে বিক্রি করতে চেয়েছিলাম। কিন্তু সাকিব, তুই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবি আমি কল্পনাও করতে পারিনি। আজকে তোদেরকে আমি জন্মের শিক্ষা দেব। মর্জিনা আপা, আপা কিছু কইরেন না, দোহাই লেগে আমাদেরকে মাফ করে দেন। আমরা একে অপরকে ভালোবাসি। সাকিব, তোর ভালোবাসা আজকে আমি বের করব। সাকিব, আজকে তোকে আমি মেরেই ফেলবো। মর্জিনা আপা, দোহাই লাগে, ওর লগে কিছু করেন না। তুই চুপ থাক একদম নীলা। আজকে তোদের প্রেম আমি বের করতেছি। মর্জিনা আপা, মর্জিনা আপা আমাকে আর সাকিবকে বের করে বাইরে নিয়ে গেল। বাইরে তার ছেলেরা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। তারা সাকিবকে ধরে আধুরে পিটাতে লাগলো। আপা, আপনার পায়ে পড়ি, সাকিবকে মাইরেন না। যা করার আমাকে করেন, দরকার হলে আমাকে মারেন। সাকিবের কোনো দোষ নাই, সব দোষ আমার। নীলা, আমি জানি সব দোষ তোর, কিন্তু তোরে তো সহজে মারা যাইতে দিব না। তোরে আমি বিক্রি করে টাকা পাবো, তোরে আমি মারবো না। তোরে আমি আজকে একটা জন্মের শিক্ষা দিব। মর্জিনা আপা, আপা আপনার দোয়াই লাগে, পা ছাড় কাল নাগিনি। তুই কাস্টমারকে বশ করে ফেলছিস। তুই ওই কাব্য নামের ছেলেটাকে বলছস তোরে এইখান থেকে নিয়ে যেতে। আজকে থেকে ওই ছেলের এখানে আসা বন্ধ করবো। একদিকে তারা সাকিবকে পিটাতে লাগলো। বেচারা আমার জন্য এতই মায়ের পিটা খাচ্ছে, আমার কোনো উপায় ছিল না তাকে বাঁচানোর জন্য। মর্জিনা আপা, অনেক মারছি, আরও মারলে মরেই যাবে, তখন আমরা সবাই ফেঁসে যাব। মর্জিনা আপার ছেলেরা এসে বলল, আচ্ছা এক কাম কর তোরা, ওরে রাস্তার ধারে রেখে আয়, কোনো গাড়ির নিচে হয়তো পড়ে মরে যাবে। মর্জিনা আপা, তারপর ওরা সাকিবকে নিয়ে বাইরে চলে গেল। আর মর্জিনা আপা আমাকে রুমে নিয়ে ভাঙ্গা কাচের টুকরো দিয়ে আমার শরীরে এঁকে দিল। কি যে যন্ত্রণা! আল্লাহ, এই নরক থেকে কি আমার আর কখনো মুক্তি হবে না? আল্লাহকে আমার দিকে কখনো মুখ তুলে চাইবে না? যখনই কোনো মুক্তির পথ খুঁজে পাই, তখনই ধরা পড়ে যাই। জীবনে কি এমন পাপ করেছিলাম যে জন্য আল্লাহ আমাকে এই শাস্তি দিচ্ছে? আপা, যন্ত্রণা না খুব হচ্ছে, ছেড়ে দেন দয়া করে। তুই আমার সাথে একবার না দুইবার, অনেকবার বিশ্বাসঘাতকতা করছিস। তোরে ইচ্ছা করছে মেরে ফেলতে, কিন্তু তুই তো সোনার ডিম পাড়া হাঁস, তোরে মারা যাইব না। ছি ছি, তুই কেমনে পারস নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এইভাবে শাস্তি দিতে? ওই, তুই আমাকে তুই করে বলছিস? হ্যাঁ বলছি। এখন কি করবি? মেরে ফেলবি? মেরে ফেল। এই নরকে থাকার চেয়ে মরে যাও অনেক ভালো। নীলা, তুই কিন্তু তোর সীমা পার করতে ফেলছিস। আমি না, তুই তো সীমা পার করতেছিস। তোর একদিন শাস্তি হবে। মর্জিনা, এতদিন বড় আপা হিসেবে সম্মান করছিলাম, কিন্তু তোর মতো শয়তানের জন্য কোনো সম্মান নেই। তোদের মতো শয়তান একদিন বিনাশ হবে, মনে রাখিস। কি? আজ তোর খাওয়া দাওয়া বন্ধ। যতদিন না তোকে আমি বিক্রি করতে পারছি, ততদিন আমার শান্তি নেই। তোকে আমি বিক্রি করবো কয়েকদিনের মধ্যে। এই বাকি মেয়েগুলো শুনে রাখ, তোরা যদি নীলার মতো দুঃসাহস দেখানোর চেষ্টা করিস, তাহলে দেখে নিস তোদের অবস্থা আমি এর থেকে খারাপ করব। তুই আমার কিছুই করতে পারবি না মর্জিনা। সাহস থাকলে আমাকে মেরে ফেল। মর্জিনা, নীলা চুপ থাক। থাকমু না চুপ? এতদিন তোর নির্যাতনগুলো মুখ বুজে সহ্য করছি, আর না। আজকে রাতে কোনো ব্যাটা পাইয়া দেখ আমার রুমে, ওই ব্যাটার যৌনাঙ্গ কাইটা তোরে রান্না করে খাওয়ামো।
তোর যখন এতই টাকা কামানোর ইচ্ছা, তাহলে নিজে 14 ব্যাটার লগে শুইয়ে টাকা কামাও, আমাদের মতো মেয়েদের কষ্ট দেশ কেন? তারপর মর্জিনা আপা কিছু না বলে রুম থেকে চলে গেল। এখানে প্রথম আমি কারোর সাথে এইভাবে কথা বলছি। এই মর্জিনার শাস্তি আমি দিব। আমি এই মর্জিনার সাথে যারা আমাকে এখানে পাঠিয়েছে তাদেরকেও শাস্তি দিব। আমি এই নীলা যদি বেঁচে থাকি তাহলে আমি নিজেই একাই ওদের শিক্ষা দিব। এটাই আজকে থেকে আমার নিজের প্রতিজ্ঞা। তারপর দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। জানি না আজকে রাতে আমার ভাগ্যে কী আছে। আমি একটা খাতা কলম আর একটা চিরকুটে লিখলাম, এটা আমি আজকে কেউ আসলে দিব। যদি কাব্য আসে তাহলে তাকেই দিব, কিন্তু আমি এটা কোনোভাবেই দিতে হবে, কেউ না কেউ দেখে। কিন্তু মর্জিনা তো কাব্যকে আমার কাছে আসতে দেবে না, কিন্তু লিখে রাখতে ক্ষতি কি? আমি রুমে শুয়ে থাকলাম, এমন সময় আমার রুমের দিকে কে যেন আসছে। কিন্তু এ কি, এ তো কাব্য। কিন্তু কাব্যকে আসতে দিল কে? আমি তাড়াহুড়ো করে কাব্যর কাছে গিয়ে তার পকেটে চিরকুটটা ঢুকিয়ে দিলাম। তারপর প্রশ্ন করলাম, আপনাকে এইখানে আসতে দিল কে? আমি আসতে দিছি, তোর এই পরিণতি আমি দেখাইতে আনছি। দেখেন ওর কি অবস্থা করছি। আজকের পর থেকে এই পতিতালয়ে আসার দুঃসাহস করবেন না, নাহলে ওর প্রেমিক সাকিব যেই অবস্থা করছে আপনারও সেই অবস্থা করব। আপনি এখন যাইতে পারেন। মর্জিনা আপা। কাব্য কোনো কথা বলল না, শুধু আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার চোখের পানি ঝলমল করছে। সে হয়তো আমাকে দেখে কষ্ট পাচ্ছে। তারপর এভাবে কয়েকদিন কেটে গেল। এখন আমাকে আগের মতো প্রতি রাতে নতুন নতুন লোকের সাথে ঘুমাতে হয় আর রাত কাটাতে হয়। প্রতি রাতে আগের মতো সেই লোকগুলো ভোগের সামগ্রী হতে হয়। এই 5 দিনে আমাকে কিছুই খেতে দেয়নি মর্জিনা আপা, শুধু পানি খেয়ে আছি এই কয়েকদিন। এইদিকে নিজেই ক্ষুধায় মরে যাচ্ছি, অন্যদিকে মানুষের ক্ষুধা মিটাচ্ছি। মরে যেতে ইচ্ছা করছে। আল্লাহ তুমি আমাকে তুলে নাও। আজকেও গত রাতগুলোর মতো লোক এসেছে। ওই আমার কাছে আসবি না? যা তোর মর্জিনা আপার কাছে। এই তুই আমাকে কিছু করো না, আমাকে কাব্য পাঠিয়েছে। সত্যি? হ্যাঁ। আরে সত্যি কথা বলো, বাইরে থেকে কেউ শুনবে। ওরা তোমার উপর নজর রাখছে। আচ্ছা, কাব্য আপনাকে পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? কাব্য এই প্যাকেটটা তোমার জন্য দিয়েছে। বেশি কিছু না বলে, বাইরে থেকে কেউ শুনে যাবে, তুমি প্যাকেটটা খুলে দেখো এখানে কি আছে। আর আমি তোমাকে কিছুই করবো না, চিন্তা করো না। আমি ওইখান থেকে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ছি, সকালে উঠে চলে যাব। এখন এইখান থেকে চলে গেলে ওরা সন্দেহ করবে, ছেলেটা বলল। তারপর ছেলেটা ঘুমিয়ে গেলে আমি প্যাকেটটা খুলে দেখলাম। প্যাকেটটা ছিল একটা ওষুধের বোতল, সঙ্গে চিরকুট। তারপর আমি চিরকুটটা পড়তে শুরু করলাম। নীলা, আমি কাব্য। ওই দিন আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি দেখেছো। কিন্তু ওই দিন আমি তোমার অবস্থা দেখে নিজের বাকশক্তি হারিয়ে ফেলছিলাম। ওই দিনের আগের দিন আমার খুব জ্বর ছিল, তাই আমি আসতে পারিনি। ওই দিন না আসাটা হয়তো আমার জীবনের সবথেকে বড় ভুল। তোমাকে এই প্যাকেটটা দিয়েছি, এটা আমার বন্ধু রাকিব। ও তোমায় কিছু করবে না। আর শোনো, প্যাকেটের সাথে যে ওষুধের বোতলটা আছে ওটা ঘুমের ওষুধ। তুমি একদিন সুযোগ বুঝে সবার খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দিবে। আর সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি নিচের দেওয়া নাম্বারটা থেকে কল দিয়ে, কারো মোবাইল থেকে। নাম্বারটা আমার, তুমি কল দিলে আমি তোমাকে নিতে পতিতালয়ের সামনে চলে আসব। আর শুনে রাখো, তুমি তোমার নিজের খেয়াল রাখো। তোমাকে ওইখান থেকে বের হতে হবে। শয়তানদের শাস্তি তুমি আর আমি মিলেই দিব। ইতি কাব্য। কাব্য চিঠিটা পেয়ে খুশি লাগছিল। আমি চিঠিটা পড়ে ছিঁড়ে ফেলে দিলাম, কেউ দেখলে বিপদ এজন্য। আর আমিও কাব্যর জন্য একটা চিঠি লিখতে বসলাম। মিস্টার কাব্য, শোনেন, আপনাকে কিছু কথা বলার ছিল। এইখানে একটা ছেলে ছিল, সাকিব। সে আমাকে অনেক আগের থেকে ভালোবাসতো। আমি যেদিন তার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করি সেই দিন আমরা ধরা পড়ে যাই। ছেলেটা ওই দিন আমার জন্য অনেক মার খেয়েছে। আর এটা সাকিবের নাম্বার। আপনার যদি সম্ভব হয় আপনি ওকে কল দিয়ে জিজ্ঞাসা করেন কেমন আছে। আর শুনেন, আমি ওষুধটা আমার কাছে রাখছি। আমি সুযোগ বুঝে ওদের খাবারের সাথে মিশিয়ে দেবো, আর আমি আপনাকে কল দিব। আর আমাকে এখান থেকে বের করলে সব রহস্য শেষ হবে না। আরও অনেকগুলো রহস্য আমাদের খুঁজে বের করতে হবে। আপনি এতদিন যখন আমাকে সাহায্য করছেন, সেহেতু আমার জীবনে খুশির মুখ দেখা পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন। ইতি নীলা। এই নিষ্ঠুর পৃথিবীতে প্রতিবার যখন আমার জীবনে একটি খুশির মুহূর্ত আসতে যাবে, ঠিক ততবারই হঠাৎ অন্ধকার কালো ছায়া নেমে আসে। জানি না শেষমেশ ভাগ্যে কী আছে। বিশ্বাস আছে আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের নিরাশ করেন না। সকাল হয়ে গেছে, ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। ছেলেটা রুম থেকে বের হয়ে যাবে, আমি ওই সময় ছেলেটার হাতে চিরকুট দিয়ে বললাম এটা কাব্যকে দিতে। আমি জানি না ওদের খাবারে ওষুধটা মেশাতে পারবো কি না, কিন্তু আমার তো মেশাতেই হবে। তারপর আমি গোসল করে বসে রইলাম। এমন সময় মর্জিনা আপা আমাকে ডাকলো, নীলা এইখানে আয়। আমি পারবো না। তুই বল, কি বলবি? নীলা, তুই কিন্তু দিন দিন তোর সীমা ছাড়াই যাচ্ছিস। তারপর আমি কিছু না বলে মর্জিনা আপার সামনে গেলাম আর গিয়ে থেকে বললাম, আমি আমার সীমা ছাড়াচ্ছি না মর্জিনা। তোকে বিনাশ করার সময় চলে এসেছে মর্জিনা, এটাই ভাবছি। হা হা, আমার বিনাশ? এত কিছু করে তো আমার হাতের নাগাল থেকে বের হতে পারলি না তুই, আবার আমার বিনাশ করবি? হ্যাঁ করব। এই
নীলা এত সহজে হার মানার মেয়ে না। যতদিন পর্যন্ত না আমার মৃত্যু হচ্ছে ততদিন চেষ্টা বন্ধ হবে না এখান থেকে বের হওয়ার। দেখা যাক তুই কি করতে পারিস। তোকে একদিন আফসোস করতে হবে মর্জিনা। আফসোস করার মতো মেয়ে আমি মর্জিনা না। আচ্ছা কি জন্য ডাকছস বল। আমার পাটা টিপে দে। পারবো না। পারবি না? সত্যি? হ্যাঁ পারবো না। তারপর মর্জিনা উঠে আমার চুল ধরে আমাকে মাথা দেওয়ালে পেটে অনেক জোরে ঠুকরলো। আমাকে মেরেই ফেল মর্জিনা, বাঁচিয়ে রাখছিস কেন? আমি বললাম, তোকে তো মারা যাবে না। আমাকে না মারলে মনে করবি তুই মরবি। নীলা তুই কিন্তু তোর সীমা ছাড়িয়ে যাচ্ছিস। বললাম না তোকে মেরে ফেললে আমাকে। আজকে থেকে তোর খাওয়া দাওয়া আগামী 3 দিনের জন্য বদ্ধ। মর্জিনা আমাকে খেতে দিবে না। না দেখ আমার সমস্যা নেই, কিন্তু আমাকে কোনোভাবে রান্নাঘরে গিয়ে ওষুধটা মেশাতে হবে। আজ না হয় কাল আমাকে যেতেই হবে রান্নাঘরে। তারপর আমি পরের দিনে গেলাম রান্নাঘরে, তখন সবাই গোসল করতেছিল। আমি রান্নাঘরে ঘরের আড়ালে দেখলাম কেউ নেই। হ্যাঁ সুযোগ, আমি ভেতরে ঢুকলাম। তারপর সব রান্নাতে একটু একটু করে ওষুধটা দিলাম। আমি সব ওষুধটা খাবারে দিয়ে দিলাম আর জানলা দিয়ে বোতলটা বাইরে ফেলে দিলাম। কেউ দেখলে বিপদ। তারপর আমি রান্নাঘর থেকে বের হতে যাব, এমন সময় একটা মেয়ে আসতে রান্নাঘরে দিয়ে, কিরে তুই এখানে কী করছিস নীলা? আমাকে দেখে প্রশ্নটা করলো। কিছু না, পানি খেতে এসলাম। রুমের খাওয়ার পানি শেষ হয়েছে তাই এসেছিলাম। আচ্ছা আজকে অনেক ভালো রান্না হয়েছে। তো আমি কি করব? আমার তো খাওয়া দাওয়া বন্ধ আগামী 3 দিন। বোন তোর জন্য অনেক কষ্ট লাগে রে। তুই মর্জিনা আপার সাথে বেয়াদবি না করলেও পারতি। আমার জায়গায় তুই থাকলে তুই এই জায়গায় এই কাজটা করতি? আচ্ছা আমি যাই রে, একটু ঘুমাই গিয়ে। আচ্ছা ঠিক আছে যা। তারপর আমি রুমে চলে আসলাম। তখন শুধু তারা খাবারগুলো খাওয়ার পালা। তারপর আমি কাব্যকে কল করব নাম্বারটা ওই দিন মুখস্থ করে রেখেছিলাম চিরকুটটা ছিঁড়ে ফেলার আগে। আমি আসার পর শুনলাম মর্জিনা বলছে সবাইকে খেতে দে। মর্জিনা মর্জিনা আওয়াজ শুনে খুব ভয় লাগছে। ভালোই লাগছে। মর্জিনা সবাইকে খেতে বলছে। এখন হয়তো সেও খাবে। দুপুরে খেয়ে মর্জিনা এমনিই ঘুমায়। মর্জিনার দরজার মধ্যে দুটো ছেলে বসে থাকে। সবসময় তারা মেয়েদেরকে পাহারা দেয়। আর এই পতিতালয়ে মেয়েদের কিছু লাগলে ওরাই এনে দেয়। জানি না খাবারটা খাওয়ার পর ওদের চোখে লেগে আসবে কিনা। এভাবে কিছুক্ষণ কেটে গেল। খাওয়ার শেষ। এখন শুধু অপেক্ষা ওষুধের কাজ করার। আমি রুম থেকে বের হয়ে মর্জিনার রুমের দিকে গেলাম। আর গিয়ে দেখি মর্জিনা ঘুমাচ্ছে। এখন দেখে আসি ছেলেগুলো ঘুমাচ্ছে নাকি। তারপর আমি আস্তে আস্তে দরজার পাশে গেলাম, কারণ তারা যদি জেগে থাকে তাহলে আমার পায়ের আওয়াজে পেলে সমস্যা করতে পারে। কিন্তু একই আমি গিয়ে দেখলাম দরজার বাইরে তো ছেলেগুলো নেই। তাহলে তারা কোথায়? আর বাকি মেয়েগুলো কী অবস্থা কে জানে। সবাই হয়তো ঘুমাচ্ছে। আমি সবার রুমে গিয়ে গিয়ে দেখলাম না, ঠিক আছে গিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে, কিন্তু ছেলেগুলো কোথায়? আমি ওদের পুরো ঘর খুঁজলাম, ছেলেগুলোকে পেলাম না। ধুর, ছেলেগুলো যেখানেই যাক। আমি মর্জিনার ঘরে গিয়ে মর্জিনার মোবাইল থেকে কাব্যকে একটা কল দিলাম। তারপর আমি আস্তে আস্তে মর্জিনার রুমে ঢুকলাম। ঢুকে দেখি একটা রুমে একটা ছেলে কোনা চেয়ারে ছেলে দুটো ঘুমাচ্ছে। হয়তো এরা মর্জিনার সাথে কথা বলতে এসেছিল, এই জন্য এভাবে ঘুমিয়ে পড়ছে। তারপর আমি মর্জিনার মোবাইল নিয়ে কাব্যর নাম্বার ডায়াল করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর সে রিসিভ করলো। হ্যালো কাব্য? না আমি কাব্য না, কাব্যর বন্ধু রাখি বলছে। আচ্ছা এটা তো কাব্যর নাম্বার। হ্যাঁ এটা কাব্যর নাম্বার, কিন্তু কি? কিন্তু কাব্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, এজন্য তাকে হসপিটালে ভর্তি করেছে। আচ্ছা কোন হসপিটালে? তুমি চিনবে? আর তুমি কি কি আসতে পারবে? ওইখান থেকে বের হতে পারবে? আমি ওদেরকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, ওরা সবাই ঘুমাচ্ছে। এই সুযোগে আমি বের হবো ভাবছিলাম, কিন্তু আমি তো পথঘাট কিছুই চিনি না। কাব্য বলেছিল আমাকে নিতে আসবে। আচ্ছা আমি আসছি তোমাকে নিতে, কিন্তু তুমি ওইখান থেকে এখন বের হয়ে যাও আর তোমার রুমের দরজা বন্ধ করে আসো। তোমার খাটে একটা কোলবালিশে দিয়ে তার উপরে কাঁথা দিয়ে আসো। ওরা যেন রাতের আগে বুঝতে না পারে তুমি ওইখানে নেই। আর মর্জিনা ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে রাকিবের মতো কোলবালিশের উপর দিয়ে কিছু কাপড় দিয়ে বের হয়ে গেলাম। এখন আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। এখন অপেক্ষা রাকিবের আসার। অনেকদিন পর বাইরের পরিবেশে মুখ দেখলাম। এই জানোয়ারগুলো হাত থেকে বেরিয়ে এসেছে, কিন্তু শুধু বেরিয়ে আসলে হবে না, ওই জানোয়ারগুলোকে শাস্তি আছে। আমি ওদের উপযুক্ত শাস্তি দেবো। এই তো রাকিব চলে এসেছে। আপনি চলে এসেছেন? হ্যাঁ চলো আমার সাথে। তারপর আমি রাকিবের সাথে চলে গেলাম আর গিয়ে দেখলাম কাব্য আসলেই অনেক অসুস্থ। আরে নীলা তুমি এসেছো? জানো এতদিন তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, এখন আমার চিন্তার অবসান হয়েছে। তোমাকে তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসলে আমার মুক্ত। তোমাকে আজকে রাকিব তোমার বাপের বাড়িতে দিয়ে আসবে। কাব্য না আমি যাব না। কেন? শুধু আপনার চিন্তার অবসান হলে তো হবে না, আমার চিন্তার অবসান হতে হবে। তোমার কি চিন্তা আবার? আপনাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে আসা আর ওই মর্জিনা রহিম আর আসাদের উপযুক্ত শাস্তি দেওয়ার বাকি আছে এখনও। আচ্ছা হ্যাঁ, কিন্তু তোমার সাকিব? সাকিবের কথা তো আমি জানি না। তাকে দেখেছি অনেক দিন হয়ে গেল, তার সাথে কোনো যোগাযোগ নেই। তোমার সাথে না থাকলে কি হবে? আমার সাথে তো সাকিবের যোগাযোগ আছে। সত্যি ওর সাথে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ দাঁড়াও, ওকে কল দিচ্ছি। তারপর কাব্য সাকিবকে কল দিয়ে বললো হসপিটালে আসতে। আর কিছুক্ষণ পর সাকিব আসলো। সাকিবকে আমি অনেক দিন পর দেখলাম। কি অবস্থা হয়েছে ছেলেটার? সাকিব কেমন আছিস রে তুই? সাকিব কিছু না বলে আমাকে এসে জড়িয়ে ধরলো। নীলা জানিস তোকে এতদিন কত মনে পড়েছে আমার।
আমি প্রতি রাতে তোর জন্য চোখের জল ফেলতাম। একদিন কাব্য আমাকে কল দিয়ে বলে ওইখানে থেকে বের করার ব্যবস্থা উনি করছেন। ওই দিনের পর থেকে একটা মনে শান্তি এসেছে। আমার ভালোবাসা হয়তো সত্যি ছিল, তাই তোকে আমি ফিরে পেয়েছি। সাকিব: ছাড়, এখন হয়েছে। তোকে তো ছাড়তে ইচ্ছে করছে না রে। ছাড় বলছি, এইখানে সবাই আছে। তারপর সাকিবের সাথে আমিও বসে অনেকক্ষণ গল্প করলাম এবং ওই রাতে আমরা সবাই হসপিটালে ছিলাম। জানি না এখন পতিতালয়ের অবস্থা কী। এতক্ষণে সবাই জেনে গেছে হয়তো আমি আর পতিতালয়ে নেই। সবাই হয়তো আমাকেই খুঁজছে। মর্জিনা এখন হয়তো খ্যাপা রাক্ষসী রূপ ধারণ করছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমি, সাকিব, কাব্য, রাকিব মিলে বসে গল্প করছি। এই সময় হসপিটালে যেই রুমে আমরা ছিলাম ওইখানে কেউ একজন আসলো, একটা মেয়ে, কিন্তু আমি তাকে ঠিক চিনতে পারলাম না। আরে তুই এখানে কি করছিস? হঠাৎ কাব্য বলে উঠল। রাকিব: এই মেয়েকে চলে যেতে বল। কাব্য: আমাকে মাফ করে দাও কাব্য, প্লিজ। মেয়েটা: তোমাকে আমি মাফ করব? তুমি অনেক বড় অন্যায় করছো আমার সাথে মীরা। তোমাকে আমি মাফ করতে পারবো না। মেয়েটাকে কে আমি ঠিক চিনলাম না, কিন্তু মেয়েটা কাব্যের কাছে এইভাবে মাপ চাইছে কেন? আর কাব্য তার সাথে এমনভাবে কথা বলছে কেন? কিছুই আমার মাথায় ঢুকছে না। কাব্যকে এখন কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে না। না, কাব্যকে জিজ্ঞাসা করব না, রাকিবকে জিজ্ঞাসা করি। তারপর আমি আস্তে করে রাকিবের পাশে গেলাম। রাকিব: মেয়েটা কে? মেয়েটা মীরা, কাব্যের প্রাক্তন প্রেমিকা, যার জন্য কাব্য নিজের ঘর ছেড়েছে আর বাবা মা ছেড়েছে। আচ্ছা, তাহলে সে এই মেয়ে যার কথা কাব্য আমাকে বলেছিল? কিন্তু কাব্য কি তোমাকে ওর কথা বলেছে? হ্যাঁ। তারপর আমি ভাবতে লাগলাম, তাহলে এই সেই মেয়ে। কিন্তু মেয়েটাকে কি এভাবে এত অপমান করা ঠিক হচ্ছে? না, আমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এত অপমান হতে দেখতে পারি না। আমার কিছু একটা করতে হবে। হ্যাঁ, কাব্যকে আটকাতে হবে। কাব্য, আপনি ওকে মাফ করে দেন প্লিজ। আমি বলে উঠলাম, না, এই মেয়ে অনেক খারাপ। এই মেয়ের জন্য আমি আমার বাবা মা ছেড়েছি। কি করিনি এই মেয়ের জন্য, কিন্তু এই মেয়ে আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে গেছে। কাব্য: কাব্য প্লিজ, তুমি আমাকে ভুল বুঝছো। মীরা: একদম চুপ করো তুমি, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। কাব্য কোনোভাবেই মীরার কোনো কথা শুনতে চায় না। আচ্ছা মীরা, আপনি বলেন, আপনি কেন ওর সাথে এমন করেছিলেন? আমি প্রশ্ন করলাম মীরাকে। আপনি কে? আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি নীলা, এক পতিতা। পতিতা মানে? পতিতা। আমার পরিচয় না হয় পরে দিব। আপনি বলেন, আপনি কেন কাব্যর সাথে এমন করছেন? হ্যাঁ, তাহলে শোনেন। কাব্যর সাথে আমার রিলেশন থাকাকালীন যেই ছেলেটার সাথে আমার রিলেশন হয়েছিল সেটা আমি বাধ্য হয়ে করেছিলাম। বাধ্য হয়ে মানে? হ্যাঁ, বাধ্য হয়ে। ভার্সিটির বাকি ছেলেদের মতো ওই ছেলেটাও আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি। সে বলেছিল আমি যদি তার সাথে রিলেশন না করি তাহলে সে কাব্যকে মেরে ফেলবে। কিন্তু আমি কাব্যকে সত্যিই ভালোবাসতাম। আমি কখনো চাইনি কাব্যর কোনো ক্ষতি হোক। আর আমি যদি কাব্যকে না ছাড়তাম তাহলে ওই ছেলে কাব্যকে মেরে ফেলতো। আর আমার জন্য কাব্যর মৃত্যু হোক সেটা আমি চাই না। তাই আমি কাব্যকে ছেড়ে দিলাম। তখন আমি কাব্যকে এইসব বলতাম তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যেত। তারা হয়তো কাব্যকে তখনই মেরে ফেলতো। ছেলেটার সাথে আমার রিলেশন হওয়ার পর ছেলেটা আমাকে অনেক ব্ল্যাকমেল করে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে, তারপর আমাকে ছেড়ে দেয়। আজ আমি কাব্যর এক বন্ধুর থেকে জানতে পারি যে কাব্য হসপিটালে আছে, তাই চলে আসলাম কাব্যকে দেখতে। মীরার কথাগুলো শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। একটা মেয়ে তার ভালোবাসার মানুষের জীবন বাঁচাতে নিজের সম্মানও দিতে পারে। মীরা যখন এইসব কথা বলছিল তখন কাব্য এইসব কথা শুনছিল। মীরা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক অপমান করেছি। কাব্য: এদিকে মীরা আর কাব্যর ভাব হয়ে গেল, এখন আমাদের সবাইকে মিলে সব অপরাধীদের শাস্তি দিতে হবে। আচ্ছা, আপনাদের সবার তো ভাব হয়ে গেল, এখন আমার অপরাধীদের শাস্তি দিতে হবে। নীলা: হ্যাঁ, সেটা তো দিতে হবে। আমাকে হসপিটাল থেকে ছেড়ে দিলে সবার আগে আমরা পতিতালয়ে মর্জিনাকে শাস্তি দেব। কাব্য: হ্যাঁ। তারপর আমরা রহিম আর আসাদকে খুঁজে বের করে ওদেরকে পুলিশের হাতে তুলে দেব। তারপর আমরা ওই পতিতালয়ের সব মেয়েদেরকে বাসায় পৌঁছে দেব। হ্যাঁ, ঠিক আছে। এরপর দিন কাব্য হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। তারপর আমরা সবাই মিলে গেলাম ওই পতিতালয়ে। আমাদের সাথে পুলিশও ছিল। আমরা পতিতালয়ে যাওয়ার পর মর্জিনা আমাদেরকে দেখে অবাক। নীলা তুই? হ্যাঁ মর্জিনা, আমি। তোর দিন শেষ, অনেক কষ্ট দিয়েছিস আমাদের মতো গ্রামের মেয়েকে, এখন জেলখানায় যা। নীলা আমাকে মাফ করে দে, মর্জিনা বলল। মাপ? মাফ করার মতো কাজ তুই করিস নাই মর্জিনা। রহিম আর আসাদকে বল। না, বলবো না। বলবি না? তুই যদি বলস তোর শাস্তি কিছু হলেও কম হবে। মর্জিনা বল। ওরা খালিশপুর গ্রামে আছে, নতুন একটা মেয়ে আনতে গেছে। তারপর মর্জিনা তার ছেলেদের পুলিশ ধরে নিয়ে গেল। এখন আমরা খালিশপুরের দিকে রওনা দিলাম। ওইখানে সবার থেকে জিজ্ঞাসা করে রহিম আর আসাদের কাছে পৌঁছে গেলাম এবং ওইখানে আরেকটা গরিব মেয়েকে আসাদ আর রহিম বিয়ের নাম করে তাদের ফাঁদে ফেলছে। তারপর ওইখানে গিয়ে আসাদ আর রহিমকে আমরা পুলিশের হাতে তুলে দিলাম। এখন বাকি মীরার সে ধর্ষকের শাস্তি। এরপর কয়েকদিন পরে আমরা সেই ছেলের নামে ধর্ষণের মামলা করলাম। ছেলেটার উপযুক্ত শাস্তি হবে। হ্যাঁ, আমরা জিতে গেছি। সব শয়তানদের আমরা শাস্তি দিলাম। এখন বাড়ি থেকে যে যার বাড়ি ফিরে যাওয়ার আমার দায়িত্ব নিয়ে পতিতালয়ের সব মেয়েদের তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিলাম। ময়নাকে আমরা উদ্ধার করে তার নিজের বাড়িতে পাঠিয়ে দিলাম। কাব্য আর বাড়ি ফিরে গেল। আমি আমার বাড়িতে ফিরে গেলাম। আমাকে দেখে
বাবা মা হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেল খুশিতে। মা তুই ফিরে এসেছিস? হ্যাঁ বাবা, তোকে ওইখানে কে পাঠিয়েছে আমরা সব জানি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না গো মা। তোর রহিম চাচা বাসার সবাই সব কিছু জানতো, ওরা এগুলোর সাথে জড়ায়, তারা আমাদের উপর অনেক নির্যাতন করছে মা। বাবা তুমি চিন্তা করো না, ওদের সবার শাস্তি হবে। ওকে মা, সাকিবকে উদ্দেশ্য করে বলল। ও সাকিব, বাবা আমরা বিয়ে করতে চাই। ও আমার এক বন্ধুর সাহায্যে আমরা এখান থেকে বের হতে পেরেছি বাবা। ঠিক আছে, তুই যা চাস তাই হবে। তারপর আমার আর সাকিবের বিয়ের দিন তারিখ ঠিক হলো। ওইদিকে কাব্য আর মীরারও বিয়ের দিন ঠিক করা হলো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের চারজনের বিয়ে একসাথে একই দিনে হলো। অতঃপর প্রায় 3 বছর পর আমি আমার সুখের মুখ দেখলাম। আমাদের বিয়ে হলো এবং আমাদের সংসার চললো। আজ 2 বছর হতে চললো আমাদের বিয়ের। কিছুদিন আগে আমার একটা মেয়ে হলো। কাব্য আর মীরারও একটা মেয়ে হলো। এতদিন পর আল্লাহ তাআলা আমাদের উপর মুখ ফিরে তাকালেন। আল্লাহ কোনোদিন কোনো বান্দাকে নিরাশ করে না। আমার এতদিনের প্রার্থনা সব পূর্ণ হলো। সমাপ্ত। নিষ্ঠুর পৃথিবী, এটা ছিল শেষ পর্ব, প্রথম পর্ব, আর এটা শেষ পর্ব। সম্পূর্ণ প্লেলিস্টে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।